এটি ছিল চ্যাম্পে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট আমেরিকার ফ্লোরিডা স্টেটসে। এই আমাদের প্লেনটি কিছুক্ষণ পর উঠে যাবে, দ্রুত গতিতে আগে বেড়ে যাচ্ছে। এই উঠে গেল, 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 এই উঠে গেল। That's it. I can see some car. Yes, you can see. Baba? Yes. Baba, Earth what tonight? আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভালো। তো যেখান থেকে এই মুহূর্তে আমার এই ভিডিও দেখছেন তাদের সর্বপ্রথম হলো প্রাণ ঢালা শুভেচ্ছা। তো গত কয়েকদিন ধরে আপনারা একটা ইমেল আমাকে খুব বেশি করছেন, মেসেজ দিয়ে অনেকে জানিয়েছেন যে জর্জ ভাই EB3 ভিসা নিয়ে যদি একটা কথা বলতেন ভাই, আপনি তো সেখানে থাকেন, তো আপনি নিজে ছোটখাটো ব্যবসা বাণিজ্য করেন, এবং আমরা যতদূর জানি বাংলাদেশ থেকে সেটা হলো EB3 হলো একটা এমপ্লয়মেন্ট বেসড গ্রিন কার্ড সিস্টেম আমেরিকাতে, অর্থাৎ আমেরিকাতে আসা যায় এই EB3 ভিসা দিয়ে খুব সহজ, এবং পৃথিবীর বহু দেশ থেকে আমেরিকাতে গণহারে যাচ্ছে। তো ভাই আমরা তো কোনো কুল কিনারে পাচ্ছি না। তো যখনই কোনো ট্রাভেল এজেন্সির কাছে যাই বা এর কাছে জিগাই ওর কাছে জিগাই, কমপ্লিট কোনো ধারণা পাচ্ছি না। ট্রাভেল এজেন্সি আলাদা গেলে বলে যে তোমরা সবাই EB3 জন্য এলিজিবল, ওই 50,000 টাকা দিয়ে শুরু করো, তারপর যদি ভিসা হয় তাহলে 10 লাখ 15 লাখ টাকা দিও। তো বিষয়টা হলো এরকম। তো যাই হোক, আপনারা যারা এই EB3 সম্পর্কে একটু ভালো জানতে চান এবং একটা কি বলবো কোয়াইট অ্যান্ড ক্লিয়ার আইডিয়া পেতে চান, তো আমার আজকের এই ভিডিওটা হলো তাদের জন্য। আপনারা কয়েকটা জিনিস সেখানে খেয়াল করবেন যে আসলে EB3 কি, কেন, কিভাবে, এগুলি আমি নেক্সট 5-7 মিনিট আপনাদেরকে এক্সপ্লেইন করব। তো প্রথম হলো EB3 হলো একটা এমপ্লয়মেন্ট বেসড ইমিগ্রেশন সিস্টেম আমেরিকার গ্রিন কার্ড ভিসা বলা হয়ে থাকে এটাকে। এখন শুধু EB3 না, এর সাথে আছে EB1, EB2, EB3, EB4, EB5ও আছে, আরো আছে। তো এখন এগুলোর এক একটার হলো এক এক ক্যাটাগরিতে। এখন INA ইমিগ্রেশন এন্ড ন্যাচারালাইজেশনের যে অ্যাক্ট রয়েছে, সেই অ্যাক্টে EB3টাকে যেভাবে তারা সাজিয়েছে, এবং এটার আরো বিস্তারিত আপনারা পাবেন যদি USCIS.gov মানে ইউনাইটেড স্টেটস সিটিজেন এন্ড ইমিগ্রেশন সার্ভিসের যে নিজস্ব ওয়েবসাইট রয়েছে, সেখানে গেলে এত সুন্দর করে এটা ডিটেলস লেখা আছে যেটা আপনারা চিন্তা করতে পারবেন না। তো আসুন এখন আমরা জানি EB3টা কি এবং কাদের জন্য। EB3টা শুধুমাত্র এমপ্লয়মেন্ট বেসড ইমিগ্রেন্টদের জন্য, যারা কিনা আমেরিকাতে কাজকর্ম করার জন্য আসবে। এখন আপনারা যারা বাংলাদেশ থেকে আমার এই ভিডিওটা দেখছেন, ইন্ডিয়ার বিভিন্ন জায়গা থেকে আমার এই ভিডিওটা দেখবেন, এখন খেয়াল করে দেখেন তো আপনার আত্মীয় স্বজন, বাবা, ভাই বোন কেউ আমেরিকাতে থাকে না, ইভেন স্বামী স্ত্রী সংক্রান্ত এই ধরনের কোনো কিছু নাই, ছেলে সন্তান এগুলো নাই আমেরিকাতে, তার মানে ফ্যামিলি বেসড ইমিগ্রেন্ট এখানে হচ্ছে না। তো এখন সেকেন্ড যে চান্সটা আপনার জন্য রয়েছে, যদি কাজকর্ম নিয়ে ওয়ার্ক পারমিট যেটাকে বলে, সেইভাবে যদি এখন আমেরিকাতে আসতে পারবেন। এখন বুঝতে তো পারছেন আমেরিকা অত্যন্ত ধনী একটা দেশ, তো এখানে আসা তো খুব একটা কঠিন কাজ। এখানে যেহেতু ব্যাকগ্রাউন্ড চেক থেকে নিয়ে শুরু করে আরো অনেক আবিজাবি বিভিন্ন জিনিসপত্র রয়েছে, সেগুলো পুঙ্খানুপুঙ্খ রূপে চেক করে তারপরে আমেরিকার আইন অনুযায়ী আপনাকে এই অন্য দেশ থেকে আমেরিকাতে কাজ করার জন্য আপনাকে নিয়ে আসবে। তো কাজে এখানে একটা সময়ের ব্যাপার আছে, এবং ওইভাবে আপনাকে এলিজিবল বা দক্ষ হতে হবে, এবং আপনাদের সেই যোগ্যতাগুলো থাকতে হবে। তো এখন এর জন্য আমেরিকার সরকার কি করছে, আমেরিকা যেহেতু এদের যে ইকোনমিক্স সিস্টেম বা যা ইকোনমিক্সের যে বর্তমান যে অবস্থা আমেরিকা, এটা খুবই দ্রুত এসকেলেট করছে। এখন যদি শুধুমাত্র একটা সেক্টরের কথা আমি আপনাদেরকে বলি, যেমন আইটি সেক্টরের কথা, এখন আমেরিকার আইটি সেক্টরে যে 2020 থেকে 2030 সালের মধ্যে গত আগামী 10 বছরের ভিতরে এখানে প্রায় শুধুমাত্র আইটি সেক্টরে আমেরিকাতে জব ক্রিয়েট হবে প্রায় 13%, যার সারা আমেরিকার প্রায় 30%-এর সমান, এবং সেই জবের পরিমাণ হবে প্রায় 10 লাখের কাছাকাছি। অর্থাৎ প্রতি বছর প্রায় 1 লাখ নতুন জব, পুরোনোগুলোর কথা বলছেন, নতুন জব ক্রিয়েট হবে শুধুমাত্র আইটি সেক্টরকে। তো এরকম একটা এসকেলেট ইকোনমিক্স হলো এই আমেরিকা। তো যার ফলে কি হয়, আমেরিকার যে 32 কোটি মানুষ আছে, এর ভিতরে কর্মক্ষম ধরেন 18 থেকে 20 কোটি, আর বাকি যে 12 কোটি রয়েছে তারা হলো বুড়া এবং শিশু। তো এখন এত মানুষ দিয়ে 18 কোটি 20 কোটি মানুষ দিয়ে আমেরিকার এই বুমিং বা এসকেলেটিং ইকোনমিক সিস্টেমকে আসলে বাঁচিয়ে রাখা সম্ভব না। তো যার ফলে আমেরিকা সরকার কি করছে, এই EB3 ভিসার মাধ্যমে পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে মানুষজন নিয়ে আসে আমেরিকাতে কাজ করার জন্য। এখন আমেরিকার একজন নাগরিক যে সুযোগ সুবিধা পায়, ঠিক তেমনই আপনারা যখন এমপ্লয়মেন্ট বেসড ইমিগ্রেশন সিস্টেমে আমেরিকাতে আসবেন, EB3 ভিসাতে একই সুযোগ সুবিধা পাবেন। তো এখন এই EB3 ভিসাটা পেতে হলে, মানে এই EB3 ভিসাটা আসলে কি, এখন একটুখানি আমাদের বলে রেখে, প্রথম তো আপনারা আমার আলোচনা শুনে বুঝছেন, এটা হলো এমপ্লয়মেন্ট ইমিগ্রেন্ট ভিসা, অর্থাৎ এটা হলো ওয়ার্ক পারমিট টাইপের একটা ভিসা। তো এখন এই ভিসাটা দেওয়া হলো 3টা ক্যাটাগরিতে। প্রথমটা হলো স্কিল্ড ওয়ার্কার, যারা সারা ওয়ার্ল্ডে আছে তাদের জন্য।
তারপরে আছে যারা প্রফেশনালস তাদের জন্য, আর তারপরে লাস্টে রয়েছে হলো আনস্কিল্ড, বা সেখানে আনস্কিল্ড কথাটা লেখা নেই, সেখানে লেখা আদার্স, এবং তাদের জন্য। এখন যারা কিনা স্কিল্ড তারা তো বুঝেই গেছেন, যারা নাকি বিশেষ কোনো কাজে বিশেষভাবে দক্ষ তাদের কথা। এখন যারা নাকি বিশেষভাবে স্কিল, তো তারা তো আমেরিকা বলে কোনো কথা না, ইউরোপ আর অস্ট্রেলিয়া বলে কথা না, বাংলাদেশে তারা ভালো মাল কামাইতেছে, তো তাদের তা না হয় আমি একটু অফ রাখলাম। তারপর আসুন প্রফেশনাল। এখন প্রফেশনাল সেক্টরে বিভিন্ন অভিজ্ঞ লোকজন আছে, এটি স্কিল ক্যাটাগরির ভিতরে পড়ে, তো তাদের কথা নয় ভিন্ন ধরলাম, কারণ এরা হলো সমাজে সেই কি বলে এটাকে প্রিভিলেজ সেকশনের লোকজন, অর্থাৎ খুব হাই লেভেলের লোকজন একটা প্রফেশন নিয়ে আছে, তো তাদেরকে কাউন্ট করা হয় হলো এই 2 নম্বর ক্যাটাগরিতে যারা প্রফেশনাল রয়েছে। তো সেই লেভেলে ভাই আপনি যেতে পারবেন না, বা আমি নিজেও নাই। আর স্কিল ক্যাটাগরির কথা তো প্রথমে আমি বললাম, তো এই দুইটাও বাদ গেল। তাহলে এখন আপনারা যে ভিডিওটা দেখতেছেন এই সবাই নষ্ট কইরা, প্লাস আপনাদের এমবি গুলো খরচ করে, তাহলে আপনাদের ভাগ্যে কি জুটলো? দুইটার একটা তো আপনাদের ভিতরে নাই, মানে হওয়ার চান্স খুব কম বাংলাদেশ থেকে স্কিল ক্যাটাগরিতে আর প্রফেশনাল ক্যাটাগরিতে, রেয়ার কেস। এরপর যে 3 নম্বর ক্যাটাগরি, তো সেই যে আইনটা আমেরিকান সরকার যুক্ত করে দিয়েছে আইএনএর অ্যাক্টে, তো সেটাই আমাদের ভাগ্য খুলে দিছে। সেটা আদার্স যে ক্যাটাগরিটা রয়েছে, এই আদার্স ক্যাটাগরির ভিতরে আনস্কিল তো আছে, আরো আবি যাবে অনেক কিছু ওর ভিতরে আছে, তো ওগুলিতে গিয়ে আমার দরকার নাই, শুধুমাত্র আনস্কিল ক্যাটাগরিতেই থাকে। যেমন এই মুহূর্তে আপনারা আমার এই ভিডিওটা দেখছেন, এখন আনস্কিল কারা? যাদের কিনা বিশেষ কোনো দক্ষতা নাই, স্কিল্ড না বিশেষ কোনো কাজে, ঠিক আছে, আর প্রফেশনাল তো ধারে কাছে নেই, তো তারাই হলো আনস্কিল্ড। এখন একটা যদি এখন উদাহরণে আপনি এখন ইন্টারমিডিয়েট পাস করছেন, পাস করার পর কোনো কাজকর্ম নাই, কাজ নাই, কিছু নাই, খান দান ঘুরেন ফিরেন, এই তো, আর তো কিছুই করেন না আপনি, তো আপনাকে আনস্কিল্ড ধরা যেতে পারে। এখন আমেরিকাতে যদি এই আনস্কিল্ড ক্যাটাগরিতে আমেরিকাতে আসতে চান, এখন যে শর্তটা আমি বললাম যে ইন্টারমিডিয়েট পাস করছেন, খান দান ঘুরেন, আর কোনো কাজকর্ম নাই, তো এরকম বাংলাদেশে যদি আমি হিসেব করি 17-18 কোটি মানুষের ভিতরে ইয়াং পোলাপান লাখে লাখে না কোটিও ছাড়িয়ে যাবে এই ক্যাটাগরিতে, যে খায় দেয় ঘুরে, কাম কাজ নাই, এক্সপিরিয়েন্স নাই, কিছু নাই। তো এখন তাদের জন্যই রাখা হয়েছে হলো 3 নম্বর যে ফেজে যে আদার্স কথাটা লেখা আছে, সেখানে আনস্কিল লোকজন ওখানে পড়ে। তো এই সুযোগটা নিয়ে ইন্ডিয়া, বাংলাদেশ, আমার পাশের দেশ হলো নেপাল, শ্রীলঙ্কা, ভিয়েতনাম, তারপরে আরো যে দেশগুলো আছে থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, প্রচুর মানুষ আমেরিকাতে আসে। কিন্তু মজার ব্যাপার হলো এই কনসেপ্টটা বাংলাদেশিদের মধ্যে ঠিকঠাক মতো না পৌঁছানোর কারণে তারা এই সুযোগটা নিতে পারছে না। তবে এই ক্ষেত্রে আমি আমেরিকান সরকারকে একটা ধন্যবাদ দেবো, এখন আমেরিকান সরকার বুঝে গেছে যে কোনো দেশের নাগরিকরা যথেষ্ট স্মার্ট এবং এক্সপার্ট, এবং কিছু কিছু দেশের নাগরিকরা কিছুটা বোকা শুকা টাইপের হয়ে থাকে, যেমনটা আমি কিছু মনে করি না, আমি বলে যেমন বাংলাদেশিদের কথা। তো যার ফলে কি হয়েছে, যে পরিমাণ এই EB3 এই ইমিগ্রেন্ট ভিসাতে, ওয়ার্কিং এমপ্লয়মেন্ট বেসড ইমিগ্রেন্ট ভিসাতে আমেরিকাতে যত পরিমাণ লোক আছে, তাদের মধ্যে বাংলাদেশের সংখ্যা হলো অনেক 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 কম। তো যার ফলে সরকার কি করছে, আমেরিকার সরকার বুদ্ধি করে মানে ভাইবা দেখলো যে এভাবে হলে তো হবে না, যদি ইন্ডিয়ার এক চেটি আসে, চাইনিজ এক চেটি আসে, ভিয়েতনামের এইসব ভরে যায়, ইন্দোনেশিয়ার লোকজন এইসব ভরে যায়, শ্রীলঙ্কান এইসব ভরে যায়, তাহলে বাংলাদেশিদের কি হাল হবে? এরা তো চান্স পাইতেছে না। এর জন্য তারা কি করছে, কোটা সিস্টেম করে দিছে। মজার ব্যাপার হলো এটা। তা এখন খেয়াল করে দেখেন, প্রতি বছর এই EB3 ভিসা ইস্যু করা হয় প্রায় হলো 40,000, বুঝতে পারছেন? এখন মজার ব্যাপার হলো যে 40,000 ভিসা যে আমেরিকা সরকার বা বিভিন্ন দেশের ভাগ বাটোয়ারা করে দেয়, কোটার ব্যাপারটা একটু পরে আমি আপনাদেরকে বলছি। তো এই 40,000 ভিসা হলো আমেরিকাতে যে পরিমাণ লোক প্রতি বছর কাম কাজ করার জন্য আসে এমপ্লয়মেন্ট ভিসাতে, আরো অনেক ক্যাটাগরি তো আছে, তার ভিতরে EB3 তো একটা আমি 3 নম্বর ফেজের কথা বলছি, আনস্কিল লোকজন যারা রয়েছেন, আমার এই ভিডিও যারা দিচ্ছেন তাদের জন্য। তো সেই টোটাল যত পরিমাণ লোক আমেরিকাতে আসে, তার 13%, 100 জনের ভিতরে 13 জন কভার করে শুধুমাত্র EB3। তাহলে বুঝে নেন কত জনপ্রিয়, শুধুমাত্র একটা ভিসা EB3। এখন আমেরিকাতে আসার জন্য 185 রকমের ভিসা রয়েছে, এবং প্রত্যেকটা ভিসারই তো আপনার লক্ষ্য থাকে টুমোরো এখানে এমপ্লয়মেন্ট, মানে এখানে কাজ করা, তাই না? তারপরে গ্রিন কার্ড পাওয়া, এই ইত্যাদি ইত্যাদি। কারণ আমেরিকাতে আসেই মানে কাজ করা, এবং গ্রিন কার্ড পাবেন, পরবর্তীতে সিটিজেন হবেন। তো এই হিসেবে দেখা যায় যে প্রতি 100 জনের ভিতরে যারা নাকি আসে, সবচেয়ে বেশি আছে তার ভিতরে একমাত্র EB3 আসে হলো 13%। তো যার ফলে এটা এত জনপ্রিয়। তো এখন 40,000 ভিসা দেয় হলো প্রতি বছর। এখন 40,000 ভিসার ভিতরে আমেরিকার সরকার যে সুন্দর একটা সিস্টেম করেছে, সেটা একটা কোটা সিস্টেম করে দিয়েছে। সেটা হলো একই দেশের লোক যাতে 7%, প্রত্যেকটা দেশের জন্য 7% তারা নির্ধারণ করে দিয়েছে, 7%-এর বেশি তারা নিবে না। অর্থাৎ 100 জন যদি মনে করেন সারা ওয়ার্ল্ড থেকে আবেদন করে, তাহলে মনে করেন 7% বাংলাদেশিদের জন্য সমান, এবং 7% হলো ইন্ডিয়ানদের জন্য সমান। এখন দেখা গেল ইন্ডিয়াতে কোয়ালিফাইড লোকজনের সংখ্যা হলো অনেক বেশি, তো যার ফলে তাদের অ্যাপ্লিকেন্ট হয়ে গেছে 10,000। আবার ওই হিসেবে বাংলাদেশের অ্যাপ্লিকেন্টের সংখ্যা কম, এবং এই ধরনের ভিসাতে আসতে পারে, মানে এদের কোয়ান্টিটিও কম। তো যার ফলে দেখা গেছে আর এখন 1,000 অ্যাপ্লাই করছে, আর ইন্ডিয়া করছিল 10,000। এখন খেয়াল করেন, তো যদি কোটা সিস্টেম না করতো, তাহলে ইন্ডিয়ার 10,000 তো ওরাই পড়তো, তাহলে আমরা বাংলাদেশের কোনো নামগন্ধ নেই, কারণ ওরা যথেষ্ট এক্সপার্ট এবং স্মার্ট।
তো যার ফলে সরকার এটাকে বলে রাখছে যে না তোমরা 10,000 আবেদন করছো ভালো কথা, কিন্তু 10,000 ভিতরে আমি কিন্তু ভাই 7% নেবো, অর্থাৎ ইন্ডিয়া থেকে 7%, তারপরে বাংলাদেশ থেকে ওখানে 7%, তারপরে নেপাল, ভুটান যা কিছু বলে না কেন, শ্রীলঙ্কা, ইন্দোনেশিয়া, ফিলিপাইন এদেরও 7% করে। তো যার ফলে এই ক্ষেত্রে বাংলাদেশে একটা বিরাট অপরচুনিটি তৈরি হয়েছে এই EB3 এর আনস্কিল্ড ক্যাটাগরিতে, থার্ড পেজে যে আদার্স কথাটা লেখা আছে সেখানে গিয়ে। তো এখন যখন আপনারা EB3 প্রসেসটা করবেন, সবচেয়ে প্রথম যে চ্যালেঞ্জটা হয়ে যায় যে আমেরিকা সে এমপ্লয়ারকে খুঁজে বের করা, যে কার একজন লোক দরকার যে কিনা বাংলাদেশে এসে তার কোম্পানিতে কাজ করবে। তো এখন এই কাজটা করার জন্য আমেরিকার কিছু প্রসেস রয়েছে, সেগুলো আমি সংক্ষেপে বলে দিই, যদি আমার কথাগুলো প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা শুনে একেবারে ক্লিয়ার হয়ে যাবে EB3 সম্পর্কে আপনাদের। তো প্রথম যখন মনে করেন একটা উদাহরণ দিই, যেমন মনে করেন একটা কোম্পানি আছে যারা শুধুমাত্র মুরগি প্যাকেট করে, মানে মুরগি প্যাকেজিং করে, মুরগি খামারদের কাছ থেকে মুরগি কিনে নিয়ে আসে, তারপরে জবাই টবাই করে ওখানে ফ্রোজেন করে বিভিন্ন হোটেল টোটেল সাপ্লাই দেয়। এখন সেই কোম্পানিতে যদি মনে করেন কোনো কারণে 1,000 লোক থেকে থাকে, এখন 1,000 লোক যদি সেখানে কাজ করে, তো 1,000 লোকের ভিতরে দেখা যায় তাদের প্রতি মাসে অন্তত 20 জন 50 জন ভ্যাকেন্সি এমনি থাকে, কারণ লোকজন আসে যায়। তো কাজেই তাদের যে ইন্ডাস্ট্রিটা রয়েছে, এত বড় একটা ইন্ডাস্ট্রি বুঝতে পারছেন, তো সেখানে কাজের জন্য পার্মানেন্ট লোক পাওয়া যাচ্ছে না। তো এই ক্ষেত্রে কি হয়, কোম্পানি যেহেতু সাপ্লাই ভালো দিতে পারতেছে না, যেহেতু তার ওয়ার্কফ্লো নাই, তো স্বাভাবিকভাবে অন্য দেশের উপর তাকে নির্ভর করতে হয়। এখন আমেরিকার সরকার সুন্দর একটা আইন করে দিচ্ছে এই ক্ষেত্রে। সেই আইনটা হলো, প্রথম মানে সেই কোম্পানি যদি মনে করে যে না আমার আমেরিকাতে যে কোম্পানিটা মানে যেখানে তার কম্পিউটার রয়েছে, এক্ষেত্রে ধরে না কেন আমার উদাহরণ ধরেন আমারই সেই মুরগি কোম্পানি, এখন আমার যে মুরগি কোম্পানি এই ফ্লোরিডা নর্থপোর্ট, সাউথ ইস্ট ফ্লোরিডা যে নর্থপোর্ট সিটিতে রয়েছে, এখন এখানে দেখা যায় যে আমার 100 লোকের জন্য প্রতি মাসেই দেখা যায় 20 জন 30 জন লোক কম, আমি কাজের জন্য লোক পাচ্ছি না। তো স্বাভাবিকভাবে এটা একটা তো বিগ প্রবলেম, আমি সাপ্লাই বাড়াইতে পারতেছি না, যেহেতু আমার ওয়ার্কফ্লো নাই, আমার এমপ্লয়ি নাই, বুঝতে পারছি আপনাদেরকে। তো স্বাভাবিকভাবে এখন আমার দরকার হবে, এখন আমেরিকাতে যদি না পাই তো লন্ডন থেকে আমাকে নিয়ে আসতে হবে। এখন মনে করেন এখন বাংলাদেশি হিসেবে আমি বাংলাদেশ থেকে নিয়ে আসবো। তো এখন আমাকে যেটা করতে হবে, এখন আমি যে আমার জন্য যে এই যে প্যাকেজ যারা করবে এই ইন্ডাস্ট্রিতে বা ফ্যাক্টরিতে বসে তো এটা যে পজিশনে থাক না কেন, মানে মুরগি প্যাকেট করণীয় না কি বলেন, একটা সুন্দর একটা নাম দেন, মুরগি প্যাকেজার নাকি চিকেন প্যাকেজার, চিকেন প্যাকেট করে যে আর কি, এরকম কিছু একটা নাম আমার সঠিক ডেজিগনেশন মনে পড়ছে না। আপনারা যদি ভালো একটা নাম পান তাহলে ভিডিও নিজে কমেন্ট করে জানেন। তো যাই হোক, আমি মুরগি প্যাকেট করার জন্য লোকজন দরকার। তো এখন সে কি করে, এখানকার যে লোকাল নিউজ পেপার রয়েছে, যেমন এখানে 2টা নিউজ পেপার রয়েছে, একটা হেরাল্ড ট্রিবিউন আর একটা হলো নর্থপোর্ট সান। এই নিউজ পেপার 2টার ভিতরে যে কোনো একটাতে সে অ্যাড দেবে যে এই মুরগি কোম্পানিতে মুরগি প্যাকেট করার জন্য লোক দরকার, 2 জন লোক দরকার। তো এখন দেখা গেল যে 2 সপ্তাহ ধরে অ্যাড পত্রিকাতে পড়ে রয়েছে, বা 2 সপ্তাহ 4 সপ্তাহ ধরে পড়ে রয়েছে সর্বোচ্চ, কিন্তু কোনো খোঁজ খবর নাই, কেউ অ্যাপ্লাই করে না, বা যারা আবেদন করতে আসে তারা কোয়ালিফাইড না, তারা কাজের জন্য নানান রকম অসুবিধা আছে। এখানকার আমেরিকাতে আরেকটা বড় সমস্যা হলো ব্যাকগ্রাউন্ড চেক করা ছাড়া কেউ কাউকে কাজে নেয় না। আপনার যদি কোনো কারণে অ্যারেস্ট রেকর্ড থাকে বা অন্য কোনো ব্যাকগ্রাউন্ড সমস্যা থাকে, চুরি ডাকাতির মামলা থাকে আপনার বিরুদ্ধে, তাহলে আপনাকে কোনো ভালো কোম্পানিতে কাজ দেবে না। ইভেন অনেকে ভ্যালিড ড্রাইভিং লাইসেন্সও নাই, কারণ এই দেশে যে যারা কিনা ক্রাইম করে প্রথমেই সবচেয়ে বড় সমস্যাটা হলো তাদের ড্রাইভিং লাইসেন্সে গিয়ে কি করে, এইখানকার ল এনফোর্সমেন্টের লোকেরা ড্রাইভিং লাইসেন্সটা সাসপেন্ড করে রাখে, পয়েন্ট দিয়ে রাখে, তো নানান কারণে অসুবিধাগুলোর ভিতরে ভুগে। তো যার ফলে আমেরিকাতে যাদের ওই ব্যাকগ্রাউন্ড ঠিকঠাক আছে, ড্রাইভিং লাইসেন্স ঠিকঠাক আছে, ড্রাগস নেয় না, অ্যালকোহল খায় না, তো তাদের জন্য কাজের অভাব নেই, কিন্তু বেশিরভাগ মানুষই এই ধরনের সমস্যাগুলোর ভিতরে রয়েছে। চুরি ডাকাতির মামলা, তারপরে যে ড্রাগস খায়, উল্টাপাল্টা গাড়ি চালায়, এই সেই মারামারি ধরাধরি কাটাকাটি এগুলো আছে। তো এইসব লোকগুলি বেকার হয়ে ঘুরে বেড়ায়, তো ঘুরে এই লোকগুলি যায় সেখানে চাকরির জন্য আবেদন করতে। এখন যখন ব্যাকগ্রাউন্ড চেকে যায় তখন তারা ডিসকোয়ালিফাইড হয়ে যায়, কারণ একটা প্রতিষ্ঠিত কোম্পানিতে এই ধরনের লোক নেওয়া তো রিস্ক তারা মনে করে। তো এখন তো 2 সপ্তাহ 4 সপ্তাহ ধরে এখন একটা পড়ে রয়েছে না, কারোতে নিতে পারতেছে না। ইভেন অ্যাডের একটা কপি তারা কি করে, প্রত্যেকটা সিটি, যেমন আপনার যেমন সিটি কর্পোরেশন রয়েছে, এখানে বলা হয়ে থাকে কাউন্টি অফিস রয়েছে, সেই কাউন্টি অফিসে গিয়ে তারা কি করে, ওই যে আপনার বিজ্ঞপ্তি রয়েছে ওয়ান্টেডের একটা কপি গিয়ে সেখানে তারা ঝুলে রাখে, দেখা যায় লোকজন আসে কিনা। তো এরকম 2 সপ্তাহ 4 সপ্তাহ যাওয়ার পর যদি কোনো লোকজন না পায়, তাহলে তখন ওই কোম্পানি কি করে, তখন ইউএসসিএসএ আমেরিকার যে লেবার ডিপার্টমেন্ট রয়েছে তারা একটা পিটিশন করে, এটা না, এই প্রসেসটার নাম হলো পার্ম বলা হয়ে থাকে, PERM। মনোযোগ দিয়ে ভালো করে আমার কথাটা শোনেন, এখান থেকে কিন্তু আপনার EB3 প্রসেসটা শুরু হলো, PERM। তো আপনাদের একটা হোমওয়ার্ক রইলো, এই PERM এ কি হয়, যেটা আমি এখন মুখে বলবো, আপনারা সুন্দর করে লিখে আমার এই ভিডিওটা নিচে কমেন্ট করে জানাবেন। যারা লিখতে পারবেন তাদের ভবিষ্যৎ ভালো, আমি বলে রাখলাম। তো P তে হয় কি, প্রোগ্রাম, E তে হয় ইলেকট্রনিক্স, R তে হয় রিভিউ, M তে হয় ম্যানেজমেন্ট। প্রোগ্রাম, ইলেকট্রনিক্স, রিভিউ, ম্যানেজমেন্ট, সংক্ষেপে বলা হয়ে থাকে PERM। ওই PERM প্রসেসের মাধ্যমে তখন সেই কোম্পানি একটা লেবার সার্টিফিকেট পায়,
আমেরিকার লেবার ডিপার্টমেন্ট থেকে লেবার সার্টিফিকেট হলো। এখন তুমি এই সার্টিফিকেট থেকে বাংলাদেশ থেকে আরো ইন্ডিয়া ভিয়েতনাম যেখান থেকে আনো না কেন একটা লোক আনতে পারে। এখন এই ক্ষেত্রে যদি আমি ধরি, তো এখন আমি তো সেই PERM প্রসেসের মাধ্যমে লেবার সার্টিফিকেট পাইছি, তো স্বাভাবিক আমি বাংলাদেশ থেকে লোক আনবো। তো এখন বাংলাদেশ থেকে যখন লোক আনতে যাব, তখন তো আমি একটা প্রি সিলেকশন আমি স্কাইপের মাধ্যমে বা বিভিন্ন মিডিয়ার মাধ্যমে একটা অনলাইন টেস্ট তার নিব যে সে আমার কোম্পানির জন্য উপযুক্ত কিনা, আমার এখানে আসার পর আবার পোল্ট্রি মারবে কিনা, ঠিকঠাক মতো আমার এখানে কাজ করবে কিনা। যদি দেখি যে সব ঠিকঠাক আছে, তখন আমি মুরগি প্যাকেট করার জন্য, এর জন্য তো খুবই একটা দক্ষতার প্রয়োজন নাই, মোটামুটি 2 বছর একটু প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স থাকলেই হবে। তো এখন তার এই ভিসা প্রসেস করতে তো সময় লাগবে। এই ফাঁকে ওই ব্যাটার হয়তো আমি বললাম যে তুমি আশেপাশে মুরগি ফ্যাক্টরি যেখানে আছে গিয়ে একটুখানে মানে ভালো করে কাজ টাজ করা, একটুখানি শিখে ঠিক এনো, ব্যাপারটা হলো অনেকটা এরকম। তারপর আমি কি করব, তো এই লোকের সব ডিটেলস নেওয়ার পর তারপর I-140 একটা অ্যাপ্লিকেশন রয়েছে। আর আমেরিকার ইমিগ্রেশনের যতগুলো অ্যাপ্লিকেশন রয়েছে সবগুলো মোটামুটি আই দিয়েই শুরু। তো যাই হোক, এই I-140 অ্যাপ্লিকেশন তখন করা হয়ে থাকে USCIS এ। তো এখন এই যে PERM প্রসেস, এটাতে লাগে 6 মাস থেকে 1 বছর। তারপরে যখন USCIS হবে I-140, আমি মনে করেন আপনাদের কাছ থেকে কারো একজন নাম হলো আব্দুর রহমানকে আমি নিয়ে আসুন। তো আব্দুর রহমানের পাসপোর্টের কপি, ডিটেলস, ইন্টারভিউ সবকিছু যখন ঠিকঠাক থাকে, তখন তো সমস্ত কিছু ডিটেলস নিয়ে তখন আমি কিন্তু I-140 দিয়ে USCIS আবেদন করবো, ইউনাইটেড স্টেটস সিটিজেন ইমিগ্রেশন সার্ভিসে একজন কোম্পানির মালিক হিসেবে। এখানে কিন্তু এমপ্লয়ার মানে আব্দুর রহমানের কোনো কাজই নাই, যা কাজ করা হলো আমার। ও আব্দুর রহমান আমার কাছে শুধু ইন্টারভিউ দিয়েছে এবং আমি তাকে পছন্দ করছি, সিলেক্ট করছি আমার কোম্পানির জন্য, বাস এটি হলো তার জন্য দরকার, আর কিচ্ছু তাকে করতে হবে না, বাকি যা করার হলো আমার। তো এখন USCIS যখন যাবে, তখন USCIS এরকম প্রচুর অ্যাপ্লিকেশন পড়ে। তো এখন 40,000 তারা ভিসা দেবে, দেখা যাবে 4 লাখ অ্যাপ্লিকেশন করছে। তো স্বাভাবিকভাবে এগুলো ব্যাকলগে পড়ে যায়, অর্থাৎ আগে আসলে আগে পাবে না। এখন যেটা আগে করছে তারটা আগে প্রসেস হবে, যে পরে করছে তারটা পরে প্রসেস হবে। পয়সা করি দিয়ে আগে পরে করার কোনো সুযোগ নাই। যদি এখানে একটা সিস্টেম আছে, আপনি যদি $1500 অতিরিক্ত দেন, তাহলে আপনার এই অ্যাপ্লিকেশনটাকে তার এক্সপিডাইট করতে পারবে, যেটাকে বলা থাকে মানে তাড়াতাড়ি চালাবে, এরকম একটা সিস্টেম আছে। বাট এর জন্য আবার $1500 দিতে হয়। তো যাই হোক, সেই প্রসঙ্গে গেলাম না। তো এখন USCIS ধরে রাখেন কমসে কম 1 থেকে 1.5 বছর, 2 বছর, ইভেন 3 বছরও হতে পারে, এটা আটকা থাকবে। এবং এটা নির্ভর করে কি সে প্রায়োরিটি ডেটের উপর। তো এখন প্রায়োরিটি ডেটটাকেও যে কিছুক্ষণ আগে বলে আসলাম যে কোন দেশে কত লোক নিবে, এটার একটা কোটা থাকে, সেই কোটা অনুযায়ী এই প্রায়োরিটি ডেটটা তারা ওইখান থেকে দিয়ে দেয় USCIS। ওই যখন আপনি USCIS I-140 আপনার মালিক, যেমন মনে করেন আমি আপনার জন্য অ্যাপ্লাই করছি, তখন আমাকে সেই প্রায়োরিটি ডেট দিয়ে দিবে, এবং এর জন্য আমাকে এখন ওয়েট করতে হবে, এছাড়া কোনো উপায় নাই। তো এইভাবে 1.5 বছর, 2 বছর, ইভেন 3 বছর লাগতে পারে। যাওয়ার পর যখন আপনার একটা কারেন্ট হবে প্রায়োরিটি ডেট, ইন্টারভিউ দেওয়ার সময় আসছে, তখন আপনি কি হবে, লোকাল যে আপনার ভিসা কনসুলার সেকশন রয়েছে বা এমবিসি রয়েছে, আমেরিকান এমবিসি, সেখানে গিয়ে আপনি একটা ইন্টারভিউ দিবেন। তবে এই ধরনের ইন্টারভিউগুলোতে সচরাচর ফেল হয় না, যদি আপনি অনেস্ট হয়ে থাকেন। যেসব ইনফরমেশনগুলো আপনারা বাংলাদেশ থেকে আমাকে দিয়েছিলেন, সেগুলো যদি সব ঠিকঠাক থাকে, এগুলোই যাচাই বাছাই হবে হলো লোকাল এমবিসিতে। যদি সব ঠিকঠাক থাকে তো বাস হয়ে গেল, ওখান থেকে আপনাকে ভিসা দিয়ে দিবে। তো ভিসা দেওয়ার পর আপনি যখন প্রথম আমেরিকাতে আসবেন, আমেরিকা আসার পরপরই, এটা যেহেতু গ্রিন কার্ড বেসড ইমিগ্রেশন ভিসা, তো আসার পরপরই আপনি এখানে কিন্তু গ্রিন কার্ড পেয়ে যাবেন, থাকার জন্য, খাওয়ার জন্য, বসবাস করার জন্য এবং কাম কাজ করার জন্য। তো তারপরে শুরু হবে আপনার লাইফ এখানে। তো এখন আপনি যেখানে গেছেন, যে কোম্পানিতে গেছেন, কি কাজ করবেন, কত পয়সা বেতন পাবেন, আবি যাবি, তারপর আপনার এখানে সোশ্যাল লাইফের কত স্ট্রাগল আছে, এখানে আপনি থাকবেন, ঘর ভাড়া নিবেন না, কি করবেন। তারপরে এই EB-3 কিন্তু আপনি আপনার বউ বাচ্চা কাছে সাথে করে নিয়ে আসতে পারবেন, আপনার বউ আসতে পারবে, এবং 18 বছরের নিচে যদি আপনার সন্তান থাকে তারাও আপনার সাথে আসতে পারবে। তো এরকম নানান সুযোগ সুবিধা সরকার এখানে দিয়ে রাখছে, কারণ সরকার চায় না যে তাদের ফ্যামিলি বিচ্ছেদ ঘটুক। এখন মানে ঘরের কর্তাকে বাড়ি আপনাকে মনে করেন আমি নিয়েছি, কিন্তু আপনার তো ভাই ওয়াইফ আছে, 2টা বাচ্চা কাচ্চা আছে। এখন আমেরিকার নীতি নির্ধারকরা মনে করে যে না, এইভাবে তাদের বিচ্ছেদ ঘটানোর দরকার নেই, যেমনটা সৌদি আরব বা মিডল ইস্টের দেশগুলোতে হয়ে থাকে। আপনারা বছর বছর 10 বছর 15 বছর করে কাজ করেন, বউ বাচ্চা কাচ্চাগুলো আপনাদের বাংলাদেশি থেকে যায়, কিন্তু আমেরিকাতে সম্পূর্ণ ভিন্ন। তো আপনারা আসলে বউ বাচ্চা কাচ্চার সাথে করে নিয়ে আসতে পারেন, ইভেন আপনার বউ বাচ্চা কাচ্চারা আমেরিকাতে এসে আবার কাজ করার পারমিশন পেয়ে যাবে, বুঝতে পারছেন? তো এইভাবে টোটাল সিস্টেমটা সাজানো। তো যাই হোক, আমি প্রথম থেকে শেষ পর্যন্ত যেভাবে সংক্ষেপে আপনাদেরকে বুঝেছি EB-3 ব্যাপারটা, তো আপনারা যদি আমার এই ভিডিওটা 1 বার না 2 বার না 3 বার ভালো করে মনোযোগ দিয়ে দেখে থাকেন, তাহলে পুরো ব্যাপারটা আপনারা জেনে যাবেন। তবে এখানে চ্যালেঞ্জের বিষয় হলো সেটা হলো যে এই এমপ্লয়ারকে খুঁজে পাওয়াটা একটা বিগ চ্যালেঞ্জ। এখন যে দেশে যে লোকের কমিউনিটির লোক যারা আছে, তারা সেই দেশের লোকদেরকে টানে। এখন ইন্ডিয়ান লোক যেহেতু এখানে অনেক বেশি, চাইনিজ লোক যেহেতু এখানে বেশি, তো তারা কি করে, যদি কোনো কাজকর্ম কোথাও কোনো সুযোগ তৈরি হয়, তারা তাদের দেশ থেকে লোক নিয়ে আসে, ইন্ডিয়া থেকে নিয়ে আসবে, চায়না থেকে নিয়ে আসবে। কিন্তু আমাদের বাংলাদেশের লোকজন যেহেতু আমরা কর্পোরেট লেভেলে খুব একটা কাজ টাজ করি না, বুঝছেন তো, মানে এমপ্লয়মেন্ট বেসড আমাদের কাজ টাজ খুব একটা না। আমরা ছোটখাটো গ্রোসারি স্টোরে কাজ টাজ করি, গ্যাস স্টেশনে কাজ করি, বা ছোটখাটো ব্যবসা বাণিজ্য করি। যেমন আমি নিজেও একজন ছোটখাটো ব্যবসা বাণিজ্য করে থাকি এখানে। তো এখন খেয়াল করে দেখেন, এখন আমার কোম্পানি দেখে কিন্তু আমি লোক আনা আমার জন্য কঠিন হয়ে যাবে। কিন্তু অন্যান্য যারা যেমন চাইনিজ, ইন্ডিয়ান রয়েছে, যাদের বড় বড় কোম্পানি রয়েছে, এরকম 100-200 লোকের প্রয়োজন হয় সেই কোম্পানি চালানোর জন্য, তো তাদের জন্য একটা বিরাট সুযোগ। তো তখন তারা তার বাংলাদেশ থেকে আনবে না, ইন্ডিয়ান
ফরেনাররা তার বাংলাদেশে আনবে না, চাইনিজ আলা আসবে না বাংলাদেশ থেকে নেওয়ার জন্য। তো যার ফলে তারা তাদের দেশ থেকে লোকজন নিয়ে যায়। তো এখন আমরা বাংলাদেশি যারা আছি তারা যদি ইন ফিউচার একটু ভালো করি আমরা এই ব্যবসা বাণিজ্য বা অন্যান্য নানান সেক্টরে, তখন আমরাও কিন্তু বাংলাদেশ থেকে আনতে পারবো। ইভেন শুধু তাই না, আমাদের মধ্যে কেউ যদি এইসব যারা কর্পোরেট গুলো রয়েছে, এই কর্পোরেট মানে কি ওই বড় বড় কোম্পানি আর কি, তো তাদের সাথে যোগাযোগ করে তাদেরকে যদি হাতে পায়ে ধরে কনভিন্স করে যদি বুঝাতে পারে যে বাংলাদেশের মানুষরা খুব ভালো, দরকার হলো কম বেতনে কাজ করবে, কিন্তু তারা তোমার কাজ ছেড়ে যাবে না, বছর বছর কাজ করবে, তুমি শুধু একটা চান্স দাও দেখো। এবং বাংলাদেশের আচার ব্যবহার ভালো, অনেক ভদ্র, তারপরে এরা ড্রাগস নেয় না, মদ সিগারেট পান বিড়ি এগুলোতে নাই, মারপিট কিলাকিলি ঘুষাঘুষিতে এগুলো নাই, ওদের ব্যাকগ্রাউন্ড ভালো আছে। তুমি যদি এটা লাও, তুমি নিশ্চিত থাকতে পারো যে আগামী 2, 4, 5, 10 বছর এই লোক তোমার কোম্পানি থেকে কাজ ছেড়ে যাবে না, বাস তোমার এখানে থাকবে, তোমার কোম্পানির জন্য ভালো, ওই নিরীহ লোকটার জন্য ভালো। এরকম যদি গিয়ে কোম্পানিতে বুঝা যায়, এখন 10টা কোম্পানিতে গিয়ে যদি বুঝান তো একটা কোম্পানি তো কনভিন্সড হবে, হয়তো আপনার মুখের দিকে তাকায় হয়তো দেখা যাবে যে একটা যে লেবার সার্টিফিকেট এলসি হয়তো ইস্যু করবে। তো এলসি ইস্যু করে মানে 1.5 থেকে 2 বছর বা 3 বছর সময় লাগবে টোটাল ওই বাংলাদেশ থেকে তাকে আমেরিকাতে এসে কাজ করার জন্য। এবং আনস্কিল্ড হিসেবে যারা এই ভিডিওটা দেখছেন মোটামুটি স্কুলে গেছেন, ওই মেট্রিক ইন্টারমিডিয়েট পর্যন্ত কাজ করছেন, এবং যে প্রফেশনে আপনাকে নিয়ে যাচ্ছে তো সেই প্রফেশনের উপরে জাস্ট 2 বছর একটু প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স থাকলে হবে, আর কিছুই লাগবে না। আর স্কুল কলেজ ইউনিভার্সিটিতে যার কোনো প্রয়োজন নাই, এই ছিল এটার রিকোয়ারমেন্ট। তো যাই হোক বন্ধুরা, এতক্ষণ ধরে আমার এই ভিডিওটা যারা দেখছিলেন তাদের সর্বপ্রথম অনেক অনেক ধন্যবাদ। আর আপনাদের ভিতরে এই ইবি3 উপরে অসংখ্য প্রশ্ন তৈরি হতে পারে, তো আপনারা চেষ্টা করবেন এই ভিডিওটা নিচে কমেন্ট করে জানানোর জন্য। তাহলে আমি কি করবো, নেক্সট ভিডিও শুধু আপনাদের প্রশ্নের উত্তরগুলো নিয়ে করবো। আর এর মুখে এইগুলো যাদের কাছ থেকে আপনি শুনছেন এগুলোর উপর নির্ভর না করে আপনার ইউএসএস এর যে নিজস্ব ওয়েবসাইট আছে সেখানে যান, এই ইবি3 এই স্কিল যে তারপরে প্রফেশনাল তারপর আদার্স আনস্কিল যে বিষয়গুলো আছে সুন্দর এক পয়েন্ট টু পয়েন্ট ধরে সেখানে বিস্তারিত লেখা আছে। আশা করি আপনারা গেলে সেখানে ভালো করে পড়বেন, বুঝবেন, দেখবেন, সব ঠিকঠাক হয়ে যাবে এই আর কি। তো যাই হোক, আমার জন্য দোয়া করেন যে এইভাবে যাতে আপনাদের জন্য আরো ইমিগ্রেশনের উপর প্রচুর ভিডিও করতে পারি। তো যাই হোক, অসংখ্য কমেন্ট আমি আশা করছি এই ভিডিওটার উপর। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আসসালামু আলাইকুম।